10 ট্রাক অস্ত্র মামলা থেকে বাবরসহ 7 আসামি খালাস। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত 2। এদিকে ইজতেমা ময়দানে 144 ধারা জারি। ইজতেমা ময়দানে সংঘর্ষ, উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। এবং সর্বশেষ জানাবো, ঘুষ ছাড়া সার দেন না শওকত, সরকারি কার্যালয়ে বানিয়েছেন বিশ্রাম কক্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 10 ট্রাক অস্ত্র মামলা থেকে বাবরসহ 7 আসামি খালাস। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ 7 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স খারিজ করে এবং তাদের ও অন্য আসামিদের আপিল মঞ্জুর করে আদালত এ রায় দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও অ্যাডভোকেট মোহাম্মদ আহসান। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত 2। বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। ওসি বলেন, রাতে ইজতেমা মাঠে মারামারি ঘটনায় 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। একজন লোকাল হাসপাতালে, আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। 50 থেকে 60 জন আহতের খবর জানা গেছে। এখন পরিস্থিতি শান্ত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। ওসি বলেন, রাতে ইজতেমা মাঠে মারামারি ঘটনায় 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। একজন লোকাল হাসপাতালে, আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। 50 থেকে 60 জন আহতের খবর জানা গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। ইজতেমা ময়দানে 144 ধারা জারি। গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্বাক্ষরিত এক পত্রে তথ্য জানানো হয়েছে। পত্রে উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন 2018 এর 30 ও 31 ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে 8 ডিসেম্বর 2024 তারিখ দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে। বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকার মধ্যে 2 বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা বা জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবে না। কোনো প্রকার অস্ত্রশস্ত্র, চুরি, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহনে নিষেধাজ্ঞা, কোনো প্রকার লাউড স্পিকার বা উচ্চস্বরে শব্দ করতে পারবে না বলে পত্রে উল্লেখ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেন, মেট্রোপলিটন এলাকার জন্য 144 ধারা জারি করা হয়েছে। ইজতেমা ময়দানে সংঘর্ষ, উত্তরা ও তুরাগনদ সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। মাঝরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবাইরপন্থীদের সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে দুপুর 2টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর 10 এবং তৎসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। এদিকে টঙ্গীর ইজতেমা ময়দানে দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র্যাব। এছাড়া ঘটনাস্থলে সকাল থেকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকা পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত। এ বিষয়ে র্যাব 3 এর সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল ইসলাম জানান, টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র্যাব 3 নিরাপত্তা জোরদার করেছে। এছাড়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য জানান। তিনি জানান, তাবলিগ জামাতের সাদ ও জুবাইরপন্থীদের সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঘুষ ছাড়া সার দেন না শওকত, সরকারি কার্যালয়ে বানিয়েছেন বিশ্রাম কক্ষ।
ঘুষ ছাড়া ডিলারদের নামে সার বরাদ্দ দেন না বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক শওকত আলী। কোনো ডিলার ঘুষ না দিলে তাদের হয়রানি করা হয়, আবার গুদামে সার ঢোকানো ও বের করার সময় শ্রমিকদের বিল থেকেও শওকতকে ঘুষ দিতে হয়, না দিলে সংশ্লিষ্ট গুদামের সার সরবরাহ বন্ধ করে দেন। এভাবে দুর্নীতি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী সার ডিলাররা গত 2রা নভেম্বর বিএডিসির চেয়ারম্যান কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি নিজেও কার্যালয়ে আলাদা বিশ্রাম কক্ষ দিয়েছেন শওকত আলী। বিশ্রাম কক্ষে শুয়ে বসে অফিস করেছেন তিনি। সকালে সরেজমিনে তার কার্যালয়ে গিয়ে বিশ্রাম কক্ষ দেখা গেছে। ভুক্তভোগী সার ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে শওকত আলী যোগদানের পর থেকে কোনো নীতিমালা তোয়াক্কা করেন না। প্রয়োজন ছাড়াই ডিলারদের সার উত্তোলনের ডিও লেটারে স্বাক্ষর করার নামে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন। ঘুষ না দিলে ডিলারদের কাছের গুদামে সার থাকলেও সেখান থেকে না নিয়ে দূরের গুদাম থেকে সার বরাদ্দ করেন। এতে করে ডিলারদের সার পরিবহন খরচ বেড়ে যায়। দুর্ভোগ এড়াতে তাকে ঘুষ দিলে তাৎক্ষণিক সেই আদেশ বাতিল করে কাছের গুদাম থেকে সার বরাদ্দ দিয়ে থাকেন। বেশিরভাগ সময় শুয়ে বসে অফিস করেন। এসবের প্রতিবাদ করলে গালিগালাজ করে, লাইসেন্স বাতিল সহ নানাভাবে হয়রানির হুমকি দেন ডিলারদের অভিযোগ, প্রতিবার সার উত্তোলনের সময় তাদের কাছ থেকে প্রতি বস্তা তিউনেশিয়া টিএসপি সারের জন্য 80 থেকে 100, চায়না টিএসপি সারের 60 থেকে 80 এবং কানাডা এমওপি সারের জন্য 20 টাকা করে বাধ্যতামূলকভাবে ঘুষ দেওয়া হয়। তা না দিলে চাহিদা মতো সার দেওয়া হয় না ডিলারদের। এমন 7টি অভিযোগ সংযুক্ত করে 2রা নভেম্বর বিএডিসির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন ডিলাররা। দিনাজপুর বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মির্জা লিয়াকত আলী বেগ ও সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সার উত্তোলনের দরখাস্তে স্বাক্ষর করার নামে বিভিন্নভাবে ডিলারদের হয়রানি করেন শওকত আলী। অথচ দরখাস্তে স্বাক্ষর করার মূল দায়িত্ব সহকারী পরিচালকের। এর জন্য ঘুষ না দিলে ডিলারদের সঙ্গে খারাপ আচরণ ও লাইসেন্স বাতিলের ভয়ভীতি দেখান তিনি। এছাড়া বিভিন্ন অজুহাতে ঘুষ নেন, না দিলে ডিলারদের নিকটবর্তী সার গোডাউনে থাকা সত্ত্বেও দূরবর্তী গোডাউন থেকে বরাদ্দ দেন। এতে পরিবহন খরচ বেড়ে যায়। পাশাপাশি গুদামে সার ঢোকানো ও বের করার সময় শ্রমিকদের বিল থেকেও শওকতকে টাকা দিতে হয়, না হলে সংশ্লিষ্ট গুদামের সার সরবরাহ বন্ধ করে দেন। আবার সিজন শেষে সার পুনর্গণনা করার সময় নিজস্ব ঠিকাদারের মাধ্যমে ভুয়া কোটেশন ও বিল তৈরি করে রাষ্ট্রীয় কোষাগার থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। ঘুষ না দেওয়ায় ইতিপূর্বে বিভিন্ন গোডাউনের সার সরবরাহ কার্যক্রম বন্ধ রেখেছিলেন। পরবর্তীতে বাধ্য হয়ে ঘুষ দেন ডিলাররা। এই অবস্থা নিরসন জরুরি। শুধু ডিলারদের সঙ্গেই নয়, শওকত আলীর বিরুদ্ধে তার অধীন কর্মকর্তা কর্মচারীদেরও নানাভাবে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ রয়েছে। তিনি বহিরাগতদের সামনেই তাদের বিভিন্ন অজুহাতে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকেন। রয়েছে অফিসে ধূমপান সহ মাদক সেবনের অভিযোগ। এ বিষয়ে বিএডিসির বীজ ও সার ডিলার আহসান হাবিব বলেন, সার তুলতে গেলেই শওকত আলীকে ঘুষ দিতে হয়। বস্তা প্রতি তিনি যেভাবে ঘুষের টাকা নিয়ে দরাদরি করেন তাতে মনে হয় বিএডিসি তার কোম্পানি। তার কারণে আমরা ভোগান্তিতে আছি। ডিওতে স্বাক্ষর করার নামে ঘুষ না দিলে হয়রানি করেন। দূরবর্তী গোডাউন থেকে সার নিতে বাধ্য করেন। কৃষক পর্যায়ে চাহিদা আছে এমন সার নিতে গেলে বেশি টাকা দিতে হয়, না দিলে ওই সার দেওয়া হয় না, অন্য সার দেয়। তিনি এ পর্যন্ত যে ঘুষ নিয়েছেন তার তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। তার বিকাশ নগদ নম্বরে তার প্রমাণ পাওয়া যাবে। এসব কারণে আমরা অভিযোগ দিয়েছি। চেয়ারম্যান অভিযোগ গ্রহণ করলেও এখনো কোনো জবাব দেননি। জেলা শহরের আরেক ডিলার আব্দুল বাতেন বলেন, আমাকে সার দেওয়ার কথাই পুলহাট, নসিপুর কিংবা কাঞ্চন গোডাউন থেকে, কিন্তু দেওয়া হয়েছে বিরামপুর গোডাউন থেকে। সেখান থেকে সার আনতে অনেক টাকা খরচ হয়েছে। উনি কিছু টাকা চেয়েছিলেন, দিতে পারি নাই, এজন্য এমন করেছেন। আমি যদি বাড়তি টাকাটা দিতাম তাহলে পুলহাট কিংবা নসিপুর থেকে সার দিতেন তিনি। কার্যালয় বিশ্রাম কক্ষ, শওকত আলীর কার্যালয়ে গিয়ে আলাদা একটি বিশ্রাম কক্ষ দেখা গেছে নিজ অফিস কক্ষের পাশে এটি। সেখানে একটি ডাবল খাট, ফ্যান, সোফা, টেবিল ও বাথরুম রয়েছে। এ বিষয়ে শওকত আলী বলেন, এটি স্পেশাল কিছু না, পুরাতন গোডাউন, সেটাতে বিশ্রাম কক্ষ করা হয়েছে। শুভ কাজ ছাড়া এখানে অন্য কিছু করা হয় না। চা কফি খাওয়ার জন্য ব্যবহার করি। খোঁজ নিয়ে জানা যায় 2023 সালের 22 জানুয়ারি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক পদে যোগ দেন শওকত আলী। প্রতি বছরে তার অধীনে থাকা 3টি জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে কি পরিমাণ সার বরাদ্দ হয় তার একটা তালিকা চাইলে তিনি বলেন, এটি এখন আমার কাছে নেই, পরে দেব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।